স্বাগত, দেখছেন দিনের প্রধান খবর আর খবরের পেছনের খবর নিয়ে পর্যালোচনামূলক অনুষ্ঠান বাংলাদেশ এখন। আপনাদের সাথে আছি আমি অনুপম দেব। আলোচনার জন্য স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ও মানবাধিকার কর্মী রুবায়েত ফেরদৌস। স্বাগত আপনাকে। শুরুতেই আমরা দেখে নিব গতকালের যে প্রধান খবর ছিল সেই খবরগুলো। বরেণ্য চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী আর নেই। বেঙ্গল উচ্চাঙ্গ সঙ্গীত উৎসবে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর তাকে নিয়ে যাওয়া হয় ঢাকার সিএমএইচে। সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাসের ধাক্কায় ছাত্র নিহত হওয়ার জেরে শিক্ষার্থীদের তাণ্ডবের পর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সন্ধ্যা ৬টার মধ্যে হল ছেড়েছেন ছাত্ররা, আর ছাত্রীদের আজ সকাল 10টার মধ্যে হল ছাড়তে বলেছে কর্তৃপক্ষ। যে পরিস্থিতির উদ্ভব হয়েছে এটি কেন্দ্র করে, এবং তা এমনই একটা পরিস্থিতি যেটা মোকাবেলা করতে গেলে আমার বিশ্ববিদ্যালয় বন্ধ করতে হচ্ছে, তবে সেটা বন্ধ করলাম। রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 2 যুবক। এদের মধ্যে একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এদিকে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ও কলাম লেখক জগলুল আহমেদ চৌধুরীর মৃত্যুর কারণ অনুসন্ধানে 5 সদস্যের কমিটি গঠন করেছে সরকার। কি কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল, দায়ী ব্যক্তিদের চিহ্নিতকরণ এবং এ ব্যাপারে প্রয়োজনীয় সুপারিশমালা প্রণয়নের জন্য 5 সদস্য বিশিষ্ট একটা কমিটি আমরা গঠন করেছি। প্রতিকূল অবস্থায় 5ই জানুয়ারির নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 10ম সংসদের 4র্থ অধিবেশনের সমাপনী ভাষণে তিনি এ ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনে না এসে ভুল করেছেন খালেদা জিয়া। বিরোধী দল সঠিক গণতান্ত্রিক একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, সেটুকু আমি বলতে পারি। এবং সেই ধরনের আপনারা সমালোচনা করবেন, সরকার কোনো ভুল করলে বিরোধী দলের দায়িত্বই হচ্ছে সেটা দেখিয়ে দেওয়া। ইলেকশন না করে যে ভুল করেছেন, কিন্তু উনি যে বক্তৃতাগুলি দিচ্ছেন, বলেছেন কি এক ব্যক্তির শাসন চলছে, তা আমার ক্যাবিনেট কি করছে? যার যার কাজ তারা করছে, পার্লামেন্ট মেম্বাররা প্রত্যেকে, সরকারি দল বিরোধী দল, যখনই আমাদের কোনো দোষ দেখছে তারা সে কথা বলতে পারছে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার করা আপিলের আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ সোমবার এ মামলায় নিম্ন আদালতে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। আমরা দেখলাম যে আদালত সেই আগের মতোই ডিসমিস বলে একটি আদেশ দিলেন। আমাদের মনে হলো যে আমরা দেশের সর্বোচ্চ আদালতেও বেগম খালেদা জিয়ার পক্ষে বিচার পেলাম না। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ খারিজ করে দিয়েছেন। সাক্ষ্য নিতে আইনগত কোনো বাধা থাকলোই না, যদিও আগে কোনো বাধা ছিল না, কারণ এই মামলা দুটোতে আগে কোনো স্টে ছিল না। এরপরেও বিচারিক আদালত উচ্চতর আদালতের প্রতি সম্মান প্রদর্শন করত, সাক্ষী গ্রহণ করেননি। এখন সেই মামলাগুলো খারিজ হয়ে গেছে, কাজেই কালকে সাক্ষ্য নিতে আর কোনো বাধা নেই। মানবতা বিরোধী অপরাধে গ্রেপ্তার যশোরের জাতীয় পার্টির নেতা সাখাওয়াত হোসেন ও কিশোরগঞ্জের শামসুদ্দিন আহমেদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। অন্যদিকে ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেছেন জামায়াত নেতা মীর কাসেম আলী। মঞ্জুর মোর্শেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শিল্পী কাইয়ুম চৌধুরীর মরদেহ রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে আছেন সহকর্মী নাদিম মাহমুদ। নাদিম, এই মুহূর্তে হাসপাতাল এলাকার অবস্থা আমাদের জানান। আজ রাতে মরদেহ কি স্কয়ার হাসপাতালেই থাকবে? প্রখ্যাত শিল্পী কাইয়ুম চৌধুরীর মরদেহ আজ সারা রাতই এই স্কয়ার হসপিটালের হিমঘরে রাখা হবে এবং সেখান থেকে আগামীকাল সকাল 10টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের গ্রাফিক
ডিপার্টমেন্টের সামনে রাখা হবে এবং কাইয়ুম চৌধুরী দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের গ্রাফিক বিভাগে পড়িয়েছেন এবং 2000 সালে তিনি অবসর গ্রহণ করেন। সেখানে সর্বস্তরের চারুকলার শিক্ষক শিক্ষার্থীরা সেখানে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর বেলা 11টা থেকে 1টা পর্যন্ত প্রায় 2 ঘন্টা কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ রাখা হবে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা রাখার জন্য। এরপরে বাদ জোহর তার নামাজের জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাকে সমাহিত করা হবে বলে পরিবারের পক্ষ থেকে কথা বলে জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। এবং এই কাইয়ুম চৌধুরী মারা যাওয়ার পর এই স্কয়ার হাসপাতালে দেশের সবচেয়ে প্রথিত দশা যেসব শিল্পীরা রয়েছেন এখনও জীবিত তারা ছুটে এসেছেন সরকারের মন্ত্রীরা এবং সংস্কৃতি কর্মীরা তারা এসেছেন, পাশাপাশি পরিবারের সদস্যরাও রয়েছেন। এবং এখানে আমরা জানতে পেরেছি যে শিল্পী কাইয়ুম চৌধুরীর রাত 8:40 দিকে বেঙ্গল যে ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যাল হচ্ছে আর্মি স্টেডিয়ামে সেখানে বক্তব্য দিয়েছিলেন এবং তার কিছুক্ষণ পরে তিনি আবার একটি কথা বলবেন বলে মঞ্চে ফিরে আসেন এবং সেখানে এসেই তিনি লুটিয়ে পড়েন এবং মাথায় আঘাত পান এবং পরবর্তীতে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এবং চিকিৎসকরা জানিয়েছেন তিনি হার্ট ডিজিজের কারণেই তার মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। এবং কাইয়ুম চৌধুরী প্রায় 1950 সালের পর থেকেই বাংলাদেশে চিত্রকলা চিত্রশিল্পীর হিসেবে কাজ করেছেন। তিনি অজস্র বইয়ের প্রচ্ছদ করেছেন, পত্রিকার প্রচ্ছদ করেছেন এবং তিনি তার নিজের একটি সাক্ষাৎকারে বলেছেন যে কবি শামসুর রহমানের একটি কাব্যগ্রন্থ রয়েছে প্রথম মৃত্যু দ্বিতীয় মৃত্যু প্রথম গানের আগে যে প্রচ্ছদ তিনি করেছিলেন সেই প্রচ্ছদটি তার জীবনের অন্যতম শ্রেষ্ঠ প্রচ্ছদ। এবং এই কাইয়ুম চৌধুরীর মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে এবং চিত্রকলা শিল্পে একটি বড় ধরনের শূন্যতা তৈরি হয়েছে এবং এই শূন্যতা অভিভাবকত্বহীনতার এবং একজন অগ্রপ্রথিক শিল্পীর হারানোর মধ্য দিয়ে যে শূন্যতা তৈরি হয়েছে সেটি অদূর ভবিষ্যতে তো নয়, দীর্ঘমেয়াদী একটি ক্ষতি হয়ে রবে বলেই সংস্কৃতি কর্মীরা মনে করছেন। এবং তার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য কাল সম্মিলিত সাংস্কৃতিক জোট একটি অনুষ্ঠানেরও আয়োজন করেছে এবং যারা এই সংস্কৃতি ব্যক্তিত্বের এই স্কয়ার হাসপাতালে চলে এসেছেন তারা তাকে দেখতে এসেছেন, তারা প্রত্যেকেই বলেছেন কাইয়ুম চৌধুরী ছিলেন একজন নিরহংকার এবং নির্লভ মানুষ এবং শিল্পী কাইয়ুম চৌধুরীর ব্যক্তিগত জীবনের দিকে যদি ফিরে তাকানো হয় যে 1950 সালের থেকেই তিনি এই ছবি আঁকাআঁকির সঙ্গে জড়িয়ে পড়েন। তার ছবির বিষয়বস্তুর মধ্যে যেমন বিমূর্ত বিষয় ছিল, পাশাপাশি ছিল বাংলাদেশের প্রকৃতি এবং যেসব ব্যবহার্য শিল্প রয়েছে সেই সব শিল্পের প্রতি তার অসীম আগ্রহ ছিল। চিত্রকলায় ক্যানভাসে সেগুলো তিনি ফুটিয়ে তুলতেন এবং সর্বশেষ 2012 সালে তিনি একটি একক প্রদর্শনী করেন। সেই একক প্রদর্শনীতে বাংলাদেশের যে সংস্কৃতি রয়েছে, ফোক কালচার রয়েছে, সেই কালচারের যেমন নকশিকাঁথা রয়েছে, তৈজসপত্র বানানোর শিল্প রয়েছে, কামারদের এবং কুমোরদের যে লোহার শিল্প রয়েছে সেই সব বিষয় তিনি নিপুণ হাতে ক্যানভাসে ফুটিয়ে তোলেন এবং সেই বিষয়গুলোর মধ্যে দিয়ে তিনি বাংলাদেশের চিত্র, বাংলাদেশের শ্রমজীবী মানুষের চিত্রই তুলে ধরেছেন তার শিল্পের মধ্য দিয়ে। নাদিম, আপনাকে ধন্যবাদ। নিচে 40 সেকেন্ডের একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরে। যেমনই হই না কেন সব বন্ধুকেই চাই, তাই সবার সাথে দিন রাত কথা হবে 1 পয়সা প্রতি সেকেন্ডে। এয়ারটেল। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। আমরা কাইয়ুম চৌধুরীর খবরটি জানলাম, 80 বছর বয়সে তিনি মারা গেলেন এবং আমরা এই গত 1-2 সপ্তাহের মধ্যে কিন্তু বেশ কয়েকটি ক্ষেত্রের বেশ কয়েকজন বরেণ্য
ব্যক্তিত্বকে হারালাম আমাদের মাঝখান থেকে। আর এর মধ্যে সর্বশেষ কাইয়ুম চৌধুরী আজকে, এবং তিনি সারা জীবন কিন্তু শিল্পের সাথে ছিলেন। আজকেও আমরা দেখলাম যে তিনি মৃত্যুর শেষ মুহূর্তটাও তিনি একটি শিল্পের মধ্যেই ছিলেন, আসলে বেঙ্গল ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যালে সেখানে তিনি কথা বলতে গিয়েছিলেন। আপনি যদি কাইয়ুম চৌধুরী সম্পর্কে একটু বলেন আমাদের। কাইয়ুম চৌধুরী 21শে পদক, স্বাধীনতা পদক, বাংলাদেশের যতগুলো বড় বড় অর্জন ছিল সবগুলোই কিন্তু তার আছে। যেটা হচ্ছে যে প্রথমে এরকম বর্ণ শিল্পীর প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। তিনি অনেক বড় মাপের শিল্পী এবং যে বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষকতা করেছেন এক সময়, এখন আমি সেখানে শিক্ষকতা করি। কাজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকেও আমি এই মহান শিল্পীর প্রতি সম্মান জানাচ্ছি। তো এই মৃত্যুর খবরটি শুনে আমার মনে হচ্ছে এটি একটা অপ্রস্তুত মৃত্যু। তিনি এই মৃত্যুর জন্য প্রস্তুত ছিলেন না। তিনি প্রস্তুত ছিলেন একটি সঙ্গীতের অনুষ্ঠান হচ্ছে, সেখানে তিনি বক্তৃতা করবেন, তিনি কথা বলবেন, মানে তিনি কথা বলবার জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু মৃত্যু এসে তাকে আলিঙ্গন করে নিয়ে গেছে। কথা বলেও ছিলেন, আরো কিছু একই ঘটনা আমরা শুনেছি যে মাইকেল জ্যাকসনের ব্যাপারে, যে লন্ডনে একটা কনসার্ট হবে, তিনি প্রস্তুতি নিচ্ছিলেন, তো তাকে কিন্তু মৃত্যুবরণ করতে হলো। তো এই দুটো ক্ষেত্রে একটা অপ্রস্তুত একটা মৃত্যুর জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারা তৈরি না, আসলে হাসপাতালে থাকে, লোকজন দেখতে যায়, একটা মানসিক প্রস্তুতি থাকে পুরো জাতির। তো এইরকম একটা বড় মাপের মানুষের এরকম হুট করে অপ্রস্তুতভাবে চলে যাওয়া, এটি নিশ্চয়ই সবাইকে ব্যথিত করেছে, আমাকেও করেছে। এবং তার কথা মনে হলে যেটা প্রথমেই পুরো বাংলাদেশের শিক্ষিত সমাজের মধ্যে যে ইমেজটা তৈরি হয়, সেটা হচ্ছে বই ফুটে ওঠে, প্রচ্ছদ ফুটে ওঠে। কাইয়ুম চৌধুরী নিজস্ব বর্ণমালা তৈরি করেছিলেন, এটা দেখলেই মনে হয় এটা কাইয়ুম চৌধুরী, এটা কাইয়ুম স্যারের বর্ণমালা। মানে বাংলা বর্ণমালাকে এইভাবে নিজের সঙ্গে সমর্থক করে নিতে পারা আমার আর একজনও নয়। এখানে কাইয়ুম চৌধুরী অনেক বড় মাপে গেছেন। আর প্লাস হচ্ছে যে বইয়ের প্রচ্ছদ যারা শিল্পকর্ম হতে পারে, আগে বই মানে একটা যে কোনো রকমের প্রচ্ছদ করা হতো, তো এইটি যে একটা শিল্পের উচ্চতম মার্গে নিয়ে যাওয়া সম্ভব, সেটাও কাইয়ুম চৌধুরী দেখিয়েছেন। যেরকমটা আপনাদের রিপোর্টে শোনাগুলো, তিনি প্রথম শুরু করেছিলেন শামসুর রহমানের যে প্রথম কাব্যগ্রন্থ, যে প্রথম গান ধৃতীয় মৃত্যুর আগে, সেটি দিয়ে। তারপর তিনি সৈয়দ হকের অনেকগুলো বই করেছেন। এবার সাংবাদিকতার সঙ্গে জড়িত ছিলেন, অবজারভারে কাজ করেছেন, প্রথম আলোতে এখনো পর্যন্ত ছিলেন মৃত্যুর আগ পর্যন্ত। বিভিন্ন ধরনের গল্পের মোটিভকে ধরে প্রচ্ছদ করা, প্রথম আলোর বিভিন্ন বই বেরোতো, সেগুলো তিনি করতেন। তো সব মিলিয়ে, এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে বাংলাদেশের যে ব্যাংক নোট, আমাদের অনেকগুলো নোটের ডিজাইনও কিন্তু তিনি করেছিলেন। কাজে এই শিল্পীর অনেক জায়গায় কিন্তু অনেক কীর্তির জায়গা আসলে রয়ে গেছে। এবং যেরকম রিপোর্টে খুব ভালোভাবে বলা হয়েছে যে এরকম বড় মাপের শিল্পী খুব সহসা কাউকে দিয়ে পূরণ হবার আসলে নয়। তারপরেও তিনি যে অনুপ্রেরণা রেখে গেছেন, তার শিষ্য রেখে গেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রচুর শিক্ষার্থী তার থেকে শিখেছে। তো আমরা চেষ্টা করব তারা যেন কাইয়ুম চৌধুরীর এই যে মননশীলতা, এই যে সৃষ্টিশীলতা, এই যে শিল্প মনের একটা ব্যাপার, আমৃত্যু আমরা দেখলাম যে শিল্পের জন্য, গানের জন্য, সঙ্গীতের জন্য তিনি জীবন দিচ্ছেন। শুধু কিন্তু তাই না, ভাষা আন্দোলনের সময় কিন্তু তার অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণে তার যে অবদান ছিল, সেইটিকে সামনে নিয়ে রাখা কিন্তু আমার কাজ, আপনার কাজ। তিনি যাদেরকে পড়িয়েছেন তাদের সবাইকে সেই দিকে কাজ করতে হবে। বাংলাদেশ যখন হয়নি আসলে, মানে যখন হওয়ার প্রস্তুতি নিচ্ছিল রাষ্ট্রটির, যখন ভ্রূণ আকারে, যখন 52 সালে ভাষার জন্য আন্দোলন শুরু হয়, এবং পরবর্তীতে 69-এর গণঅভ্যুত্থান, 70-এ, 71-এ, তখনও কিন্তু তার রাজনীতিতে তিনি একটি সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। এবং আমরা যতদূর জানি যে তার অনুপ্রেরণায় কিন্তু চারুকলার ছাত্রছাত্রীরাও বেশ কয়েকটি আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। নবীনদের আসলে এখন যে রাজনৈতিক পরিস্থিতি বলা হয়, যে বিশ্ববিদ্যালয়ে হোক, আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে দেখছি যে কি ধরনের অরাজকতা চলছে এবং সন্ত্রাস চলছে, এই ধরনের রাজনৈতিক অস্থিরতার একটি পরিস্থিতিতে শিল্পী কাইয়ুম চৌধুরী, তিনি নবীনদের কাছে কি অনুপ্রেরণা নিয়ে আসেন? না, আপনি খুব ভালোভাবেই যেটা ধরবার চেষ্টা করেছেন যে আসলে এই পুরো বাংলাদেশ, এই বাঙালি জাতি নির্মাণের প্রধান জায়গা হচ্ছে আসলে ভাষা আন্দোলন। এটার মধ্য দিয়ে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনা প্রথম আসলে মানুষের মনে বিকশিত হয়, এবং সেটি 24 বছরে বিকশিত হয়ে 71-এ কিন্তু একটা স্বাধীন বাংলাদেশের রূপ দিয়েছে। এবং সেই স্বপ্নটা কিন্তু কোনো বায়বীয় ব্যাপার না। অনেকে আমরা বলি যে চেতনা একটা বায়বীয় ব্যাপার, এরকম না। মুক্তিযুদ্ধের চেতনা খুবই কনক্রিট, আমার কাছে খুবই স্পষ্ট। এর অনুবাদ হচ্ছে একটি অসাম্প্রদায়িক, একটি গণতান্ত্রিক, একটি মানবিক মূল্যবোধ সম্পন্ন রাষ্ট্র নির্মাণ হবে, যেখানে বৈষম্য থাকবে না, যেখানে গণতান্ত্রিক মূল্যবোধকে উজ্জীবিত করা হবে। সেই জায়গাতে 42 বছরে এসে কিন্তু আমাদের অনেক দূরত্ব তৈরি হয়ে গেছে। আমরা দেখেছি সেইখানে গণতন্ত্রের জায়গায় অগণতান্ত্রিক সংস্কৃতি তৈরি হয়েছে, জঙ্গিবাদ তৈরি হয়েছে, মৌলবাদ তৈরি হয়েছে, বিশাল বৈষম্য তৈরি হয়েছে অর্থনৈতিক সেক্টরে, সাম্প্রদায়িকতা ছড়িয়ে পড়ছে, এবং সুরের জায়গায় অসুর জায়গা নিচ্ছে। শিল্পীর যে মননশীলতা, সেই জায়গায় কিন্তু আমরা ঠিক দেখতে পাচ্ছি না।